অ্যাকাউন্টস মেন্টরের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ফিন্যান্স প্রথম পত্রের অর্থের সময়মূল্য থেকে এইচএসসি 2025-এ ঢাকা বোর্ডে আসা 3 নং প্রশ্নটি। 3 নং প্রশ্নের আজকে আমরা গ এবং ঘ নং প্রশ্ন সমাধান করব। তো প্রথমে আমরা উদ্দীপকটা পড়ব। উদ্দীপকে বলছে জনাব নীলের নিকট বিনিয়োগের জন্য 1,20,000 টাকা আছে। উক্ত টাকা দ্বারা তিনি সঞ্চয়পত্র ক্রয় করলে আগামী 5 বছর পর্যন্ত প্রত্যেক মাসে, মাসিক মানে প্রত্যেক মাসে 8,000 টাকা করে মুনাফা পাবেন। মেয়াদ শেষে 1,20,000 টাকা সম্পূর্ণ ফেরত পাবেন। অপরদিকে তিনি জনতা ব্যাংকে স্থায়ী হিসাবে জমা রাখলে 5 বছর পর 1,70,000 টাকা পাবেন। তার সুযোগ বে 11%। এখন গণকে বলছে সঞ্চয়পত্রের কার্যকরী সুদের হার নির্ণয় করো। তো কার্যকরী সুদের হার নির্ণয় করার জন্য প্রথমে হেডিং দেখলাম যে সঞ্চয়পত্রের কার্যকরী সুদের হার নির্ণয়। তবে কার্যকরী সুদের হার নির্ণয়ের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা লিখবো এখানে, এবং এটার জন্য তোমার আই এবং এম এর মান লিখতে হবে। তো এখানে আমাদের সুযোগ বে দেওয়া ছিল হচ্ছে আই এর মান দেওয়া ছিল 11%। তো আমরা এখানে 11% লিখছি, এটাকে এভাবে লিখছি। তারপর আমরা হচ্ছে এম হচ্ছে যেহেতু এখানে মাসিক বলছে, মাসিক মানে হচ্ছে প্রত্যেক মাসে, তাহলে বছরে চক্রবৃদ্ধি হবে হচ্ছে 12 বার। তো আমরা এখানে এম লিখছি 12 বার। তারপর আমরা এখানে সূত্রটা বসাবো। সূত্র বসানোর পরে আমরা হচ্ছে এখানে মানগুলা বসাবো। এখানে আই এর জায়গায় আই এর মানটা বসাবো, তারপর এম এর জায়গায় হচ্ছে আমরা 12 বসাবো। এভাবে করে আমরা মানগুলা বসাবো। তো মান বসানোর পরে আমরা এখানে ক্যালকুলেশন করব। তো আমরা যদি ক্যালকুলেশন করে দেখাই, প্রথম আমরা এখানে হচ্ছে আমাদের 0.11 বাই হচ্ছে ডিভাইডেড বাই 12 এক দিয়ে যোগ করতে হবে। তারপর এখানে আমাদের পাওয়ার আছে হচ্ছে 12, আবার আমাদেরকে এক বিয়োগ করতে হবে। ঠিক আছে, এখানে আমাদের যত আসছে সেখান থেকে হচ্ছে আমরা দশমিকের পরে 4টা সংখ্যা নিব। তারপরে আমরা যেহেতু এখানে পার্সেন্টেজ বের করতে হবে, সেজন্য আমরা এখানে 100 দিয়ে গুণ করে দিব, তাহলে আমাদের পার্সেন্টেজ বের হবে। আর উত্তর লেখার সময় আমরা দশমিকের পরে 2টা সংখ্যায় লিখব, তাহলে আমাদের আসবে হচ্ছে 11.57%। তো এখানে গ নং প্রশ্ন বলছে জনাব নীলের কোন ক্ষেত্রে অর্থ জমা রাখা অধিকতর লাভজনক হবে। তো যেহেতু এখানে আমাদের বলছে যে জনতা ব্যাংকের স্থায়ী হিসেবে তিনি যদি জমা রাখেন, মানে 1,20,000 টাকা যদি তিনি জনতা ব্যাংকের স্থায়ী হিসেবে জমা রাখেন, তাহলে 5 বছর পর 1,70,000 টাকা তিনি পাবেন। তো এটা তো এখানে দেওয়া আছে। এখন আমাদেরকে বের করতে হবে যে তিনি যদি সঞ্চয়পত্রে ক্রয় করেন, তাহলে যদি প্রত্যেক মাসে যদি তিনি 8,000 টাকা করে যদি মুনাফা পান, তাহলে 5 বছর পরে তাহলে তিনি কত টাকা মোট পাবেন। ঠিক আছে, সঞ্চয়পত্র ক্রয় করলে তিনি মোট কত টাকা পাবেন 5 বছর পর, সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা তুলনা করতে পারবো যে তার কোথায় বিনিয়োগ করা উচিত। তো এখন আমরা জনাব নীল যদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন, তাহলে 5 বছর পরে কত টাকা পাবেন সেটা বের করব। তো এখানে আমরা হচ্ছে এই সূত্রটা ব্যবহার করব, মানে ভবিষ্যৎ মূল্য কিস্তির যে সূত্রটা। যেহেতু এখানে আমাদের কেন আমরা কিস্তির সূত্রটা ব্যবহার করব, কারণ প্রশ্ন যদি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সময় পর পর থাকে, তাহলে সেখানে আমরা কিস্তির সূত্র ব্যবহার করি। যেহেতু এখানে প্রত্যেক মাসে তিনি হচ্ছে 8,000 টাকা করে পাবেন, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট তিনি পাবেন, 8,000 টাকা করে তিনি প্রত্যেক মাসে মুনাফা পাবেন, তাহলে একটা নির্দিষ্ট একটা পরিমাণ টাকা পাবেন এবং প্রত্যেক মাসে পাবেন, মানে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট পরিমাণ অর্থ। তাহলে এখানে কিস্তির সূত্র ব্যবহার করতে হবে। তো আমাদেরকে এখানে ভবিষ্যৎ মূল্য যেহেতু বের করতেছে, আমাদেরকে এই ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের এই সূত্রটা ব্যবহার করতে হবে। তো তারপরে আমরা এখানে যে মানগুলো এখানে বসাবো। যেহেতু এখানে মাসিক বলছে, তাহলে চক্রবৃদ্ধি মাসিক যেহেতু বলছে, তাহলে বছরে চক্রবৃদ্ধির সংখ্যা হবে 12 বার, আর সময় এন হচ্ছে 5 বছর, আই হচ্ছে 11%ই থাকবে, আর এ হচ্ছে 8,000 টাকা। তারপর আমরা মানগুলো বসাবো, তারপর আমরা এখানে ক্যালকুলেশন করব। তো ক্যালকুলেশনটা আমি একটু দেখাই। এখানে প্রথম আমরা এই ক্যালকুলেশনটা করব। 1 দিয়ে যোগ করব, তারপরে আমরা 1 যোগ করব, তারপর হচ্ছে এখানে আমরা পাওয়ার দিব। তাহলে এখানে আমরা পাওয়ার দিব 60, আমরা 1 বিয়োগ করব, তারপরে এখানে আমরা আবার ভাগ করতে হবে। তো আমরা একসাথে ভাগ করে ফেলবো। ঠিক আছে, এভাবে করে আমরা ভাগ করব। তো এখানে আমাদের যত আসছে সেটা আমরা এখানে বসাবো। আমরা দশমিকের পরে 4টা সংখ্যা নিব, তারপর আমরা এখানে 8,000 দিয়ে গুণ করে দিব। তো 8,000 দিয়ে যদি আমি গুণ করি, 79.51
8 তাহলে আমাদের আসবে হচ্ছে 6,36,100। যেহেতু এখানে দশমিক আসছে, আমরা এখানে দশমিক সংখ্যাটাও নিতে পারি, চাইলে আমরা এখানে পূর্ণ সংখ্যা করে নিতে পারি। তাহলে আমরা এখানে লাস্টে 1 যোগ করে আমরা এখানে পূর্ণ সংখ্যা করে নিতে পারি। তো আমি এখানে পূর্ণ সংখ্যা নিয়েছি। এখন এটা কিন্তু শুধু মুনাফা, ঠিক আছে, এটা কিন্তু শুধু মুনাফার পরিমাণ বের হয়েছে। এখন যদি আমরা মোট কত টাকা তিনি পাবেন সেটা যদি বের করতে চাই, তাহলে আমাদের বিনিয়োগের সাথে মুনাফাটা যোগ করতে হবে। তো তিনি বিনিয়োগ করতেছেন হচ্ছে 1,20,000 টাকা, এবং মুনাফাটা যদি আমরা যোগ করি, বিনিয়োগের সাথে মুনাফাটা যদি আমরা যোগ করি, তাহলে আমাদের বের হবে হচ্ছে 7,56,145 টাকা। তো এটাই হচ্ছে তিনি মোট পাবেন 5 বছর পরে। তো এখন জনাব নীল যদি স্থায়ী হিসেবে জমা রাখেন তাহলে 5 বছর বা 1,70,000 টাকা পাবেন। আর অন্যদিকে যদি তিনি সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে 5 বছর পরে 7,56,145 টাকা পাবেন। তাহলে সুতরাং তার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা অধিকতর লাভজনক হবে। এভাবে করে লিখতে হবে। তো আশা করি তোমরা ভালো করে এটা বুঝতে পেরেছো। এটা ছিল তোমাদের 3 নং প্রশ্নের সমাধান। পরবর্তীতে আমি 5 নং প্রশ্নটি সমাধান করে দেখাবো তোমাদের।